নারী নিরাপত্তা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট জিনিস, এবং যেটা বিএনপি সবসময় আমরা এটাকে অগ্রাধিকার দিয়েছি। 5,000 ব্লক ফেললে আপনার 30,000 ব্লকের আপনার এস্টিমেট করে দিচ্ছে, আর ঠিক কাজটি হয় ঠিক বন্যার সময়, কোনো প্রিকশন নাই। যমুনা আর বাঙালি নদীর বেড়াজালে ঘেরা ইতিহাস ও ঐতিহ্যের শহর শেরপুর ধনুট। আর এই শেরপুর ধনুট 2 উপজেলা নিয়ে গঠিত বগুড়া 5 আসন। প্রিয় পাঠক, আপনারা যারা আমার কথা শুনতেছেন, তা আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই বগুড়া 5 আসনের বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, যিনি আহ্বায়ক থাকাকালীন সময়ে বগুড়ার তৃণমূলের রাজনীতিকে বিএনপির সকল ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, যার নেতৃত্বে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা সুসংগঠিত হয়েছিলেন। সেই সাবেক এমপি, যিনি বগুড়া 5 আসনের বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যিনি শেরপুরের ধনকুন্ডি এলাকায় একটি মুসলিম পরিবারে, জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি আমাদের সাথে আছেন। তিনি বিশেষ করে বগুড়া এসআর গ্রুপের চেয়ারম্যান এবং এসআর গ্রুপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে যিনি প্রায় 20-25 হাজার মানুষকে কর্মসংস্থান দিয়েছেন। তিনি আমাদের বগুড়া 5 আসনের বিএনপির এমপি প্রার্থী এবং বগুড়ার জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির বর্তমান উপদেষ্টা জনাব গোলাম মোহাম্মদ সিরাজ ভাই, আপনি কেমন আছেন? আপনাকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন থেকে। আমরা জানি যে আপনি বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন এবং পরিচ্ছন্ন নেতা হিসেবে সারা বাংলাদেশে আপনার একটা পরিচিতি আছে। আপনি একজন শিল্পপতি, আপনি একজন ব্যবসায়ী, আপনার মানব সেবাটাই মূল লক্ষ্য নিয়ে আপনি কাজ করেন। রাজনীতি আপনার পেশা না, রাজনীতি আপনার মানব সেবা। আপনি বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, সেক্ষেত্রে এইবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি ইনশাল্লাহ এমপি নির্বাচিত, আমরা আশা করি। আমরা এমপি নির্বাচিত হলে এই এলাকার মানুষের কি কাজ করবেন, এই এলাকার কৃষি নিয়ে, স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, বিশেষ করে নারীদেরকে নিয়ে, যেটা আমাদের বিএনপির মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান যিনি বলছিলেন যে নারীদের নিরাপত্তা নিয়ে 31 দফা যে সাম্যর একটা রাষ্ট্র কাঠামোর যিনি একটা প্রস্তাবনা দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে আপনি কিছু বলবেন দয়া করে। ধন্যবাদ। আমি আসলে আজকের এই অনুষ্ঠানে যেটা বলতে চাই সেটা হলো যে এবার আমি মনোনয়ন পেয়েছি যা বাংলা জাতীয় দল বিএনপি থেকে, এবং ইতিপূর্বে যা করেছি এখানে শেরপুর ধরে ছিলাম 4 বার, বগুড়ায় 6-এর সদর এমপি ছিলাম। সে সময় বিগত সময় যা কর্মকাণ্ড সেটা আপনারা দেখেছেন। আর বিশেষ করে বগুড়া সদরে মনে আছে কি না যে কোভিডের সময়, সেই সময় কিন্তু আমি সদর এমপি। সেই সময় বগুড়া সহ সমস্ত বগুড়ায় যে কার্যক্রম সেটা কিন্তু বগুড়াবাসীর স্মরণ আছে। জি, তো সেইটার স্মরণ রেখেই আমি আগামীতে যেটা বলতে চাই যে শেরপুর ধরুন এটি আমার ফাউন্ডেশন, আমার ভিত, রাজনীতির ভিত, জন্ম, সব কিছুই। এখানে এবার যে কর্মকাণ্ডগুলো বা যে আমাদের কর্মপন্থাগুলো আমাদের দল থেকে বলা হয়েছে, আমি এর সাথে একমত। যে আপনারা জানেন যে রহমান সাহেবের 19 দফা, তারপরে বেগম খালেদা জিয়ার আপনার ভিশন 30 2030, এবং এর পরবর্তীতে লেটেস্ট যেটা আমাদের নেতা তারেক রহমান সাহেবের 31 দফা, সব মিলিয়ে এর মধ্যে 31 দফার মধ্যে বাংলাদেশের মানুষের মুক্তি, বাংলাদেশের শিশু নারী থেকে শুরু করে বয়োবৃদ্ধ, নবীন প্রবীণ সবার জন্যে যে এই দেশকে সমৃদ্ধশালী করে এবং দেশের সবার প্রয়োজনীয় সমতা এবং তাদের সমতা ভিত্তিক যে উন্নয়ন, সেটার জন্য সমস্ত কিছু আছে আমার 31 দফার মধ্যে। যেটা আমি বলতে চাই যে শেরপুর ধুনুটে আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ যেটা আমার প্রথম কাজ হবে সেটা হলো যে সত্যিকার অর্থে তরুণ প্রজন্মর একটা অনেক বড় অংশ এখন তারা লিড করে, সমাজকে তারা নেতৃত্ব দেয়। তরুণদের সাথে আমাদের নবীন প্রবীণের যে একটা সমন্বয় সেটাকে এই সাধন করতে হবে, এবং তরুণদের
ডিমান্ডগুলো, উদ্দেশ্যগুলো, তাদের যে আকাঙ্ক্ষাগুলো, সেগুলো আমাদের প্রায়োরিটি দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে, দিয়ে আমাদের কর্মকাণ্ড শুরু করতে হবে। এক, তারপর আসেন যে আপনি প্রশ্ন করলেন যে নারী অর্ধেক নারী, আমাদের ভোটার না সারা বাংলাদেশে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, তাই না? তো সেই জায়গায় আমরা বলতে চাই যে এখানে নারীর উন্নয়ন, নারীদের শুধু ক্ষমতায়ন না, নারীদেরকে অ্যাক্টিভেট করা, নারীদেরকে মানে পুরুষ নারীর যে সমতা ভিত্তিক এবং সমমানের বা সমমর্যাদায় নারী পুরুষ যেন এই দেশে তারা কর্মক্ষম হয় এবং তারা সমস্ত কাজকর্মে তারা পর্দার সাথে এবং শালীনতার সাথে যেন কাজকর্ম করতে পারে, তাদেরকে সেই সহায়তা এবং সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া। 2 নম্বর হলো যে নিরাপত্তা, নারীর নিরাপত্তা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট জিনিস, এবং যেটা বিএনপি সবসময় আমরা এটাকে অগ্রাধিকার দিয়েছি। এবারও কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে আমরা নারীর নিরাপত্তা, মেয়েদের নিরাপত্তা, এগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখবো ইনশাআল্লাহ। সেই প্রথম শুধু নয়, সারা বগুড়াই বলছি আমি। তারপর আসি যে সত্যিকার অর্থে যে যে নিরাপত্তা বলতে যে কথাটা বোঝায় সেটা হলো যে আমাদের দেশে মাদকের অনেক ব্যবহার বেড়ে গেছে তরুণদের মধ্যে, এবং এইটা প্রতিরোধ কল্পে এই যে মাদক থেকে বা দুর্নীতি থেকে কিন্তু আসে হচ্ছে ইভটিজিং, এবং মেয়েদের প্রতি যে একটা বিদ্বেষমূলক আচরণ বা একটা বৈষম্যমূলক আচরণ ছেলেদের বা বকাটা ছেলেদের মাধ্যমে পাওয়া যায়, দেখা দেয়, সেখানে গোড়ায় হাত দিতে হবে। গোড়াটা কি? গোড়াটা হলো এই সন্তানদের আমাদের পরিবার থেকে শিক্ষা দিতে হবে। স্কুল তো কলেজ পড়ে, কিন্তু পরিবার থেকে শিক্ষা দিতে, অভিভাবকদের শিক্ষা দিতে হবে। অভিভাবক তার সন্তানদের শিক্ষা দিবে, যে নৈতিকতা শিক্ষা দিবে, যাতে করে অন্তত মাদকের দিকে আসক্ত না হয়, এবং তারা যেন ধর্মীয় শিক্ষা, সাধারণ শিক্ষা সব কিছু মিলিয়ে যেন সুশিক্ষা পায়। শুধু বই পুস্তকের শিক্ষার সার্টিফিকেট হলেই তো শিক্ষিত হলো না। তো সেই দিক থেকে আমরা বলতে চাই যে এগুলো অত্যন্ত দরকার, শিক্ষার মান অত্যন্ত, এগুলো আমাদের মানের দিকে নজর দিতে হবে। এবং দল এবং আমার 31 দফার মধ্যেও শিক্ষার মানের বিষয় বলা আছে। তারপর আসি আমি যে স্বাস্থ্যর আমাদের দেশে দেখা যায় যে শুধু সেই প্রথমটা সারা বাংলাদেশে বলছি যে এখানে শুধু ধনীদের চিকিৎসা আছে, গরিবের চিকিৎসা নেই। সরকারিভাবে তো নাই, সরকারিভাবে খুবই নিম্নমানের চিকিৎসা আপনার গরিবের জন্যে। এবং সেখানে আমার প্রস্তাব হলো যে কমিউনিটি ক্লিনিক, আমাদের প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু কমিউনিটি ক্লিনিক আছে। ইন্টারেস্টিং হলো অবকাঠামো আছে, কিন্তু সে ডাক্তার নেই, এবং সেখানে স্বাস্থ্যকর্মী নেই। এখানে আপনি যদি যেখানে 8 ঘন্টা বা 10 ঘন্টা তাদের কর্মঘণ্টা তাদের থাকার কথা, সেখানে তারা দেখা যাচ্ছে যে হাজিরা নেই, অথবা কোনো কমিউনিটি সেন্টারের লোকই নেই। এখানে ইউনিয়ন পর্যায়ে আসলে এবার স্বাস্থ্যে আমাদের উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যেগুলো আছে সরকারি পর্যায়ে, সেগুলোকে আরও বেশি প্রসারিত করতে হবে। তাদের কাজের সম্প্রসারণ বলতে আমি এটাই বুঝি, বহু আমাদের কি বলে হেলথ কমপ্লেক্স আছে যেখানে ডাক্তার আছে অথবা ইকুইপমেন্টস নাই। আমাদের হয়তো এক্সরে মেশিন আছে, এক্সরে মেশিন খারাপ হয়ে আছে। এই সমস্ত ব্যাপারে খুব লক্ষ্য রাখতে হবে। এবং আমি আমার সেই প্রধানটি যেটা করতে চাই, যে এইসব জায়গায় কমিউনিটি ক্লিনিক থেকে হেলথ কমপ্লেক্সগুলো, এই সমস্ত জায়গায় ডাক্তারের যে তাদের ঠিকমতো কাজ করবে কিনা, এবং এইসব দিকে সুদৃষ্টি রেখে তাদের কাজের নিশ্চয়তা দিয়ে এবং নিশ্চয়তা রেখে, এবং প্রত্যেকটা হসপিটাল, হেলথ কমপ্লেক্স বা কমিউনিটি ক্লিনিক, সেই সব জায়গায় সাধারণ মানুষের চিকিৎসার জন্য এটা একটা শক্তভাবে আমি অবস্থা চালু করব। এর গেল হেলথ। এবার আসি যে সত্যিকার অর্থে হেলথেরও যারা বড়, আমি প্রাইভেট পর্যায়ে যে বলতে চাই যে এটা সরকারি পর্যায়ে। আর প্রাইভেট পর্যায়ে আমি ব্যক্তিগতভাবে, আপনারা জানেন যে এখানে আমরা আমার বাবা ফাউন্ডেশন, রামরমানি ফাউন্ডেশন থেকে আমরা প্রতিনিয়ত প্রতি শুক্র শনিবার আমরা চোখের ডাক্তার এবং স্বাস্থ্যের আপনার চিকিৎসার জন্য আমরা প্রতি সপ্তাহে আমরা 2 দিন শুক্র শনিতে প্রায় 500 থেকে 600 রোগী আমরা ফ্রি মেডিকেল ক্লিনিক আমরা করেছি। কিন্তু এটি কি সব কিছু না, এখানে তো একটা ইউনিয়ন বা 2-4টে ইউনিয়ন পর্যায়ে বোঝায়। কিন্তু আমি যদি বলি যে শেরপুর রুটের 10টি 20টি ইউনিয়নে আমরা এই কাজ সম্প্রসারণ করতে পারি, এবং এটা ব্যক্তিগতভাবে আমার একটা উদ্যোগ আমার আছে। আমার ছেলে আসিফ সিরাজ রাব্বানি, ও এটাকে অ্যাকচুয়ালি রাব্বানি ফাউন্ডেশন মানবিক কর্মকাণ্ডগুলো ও ইনভলভ হয়ে আছে, এবং ওর মাধ্যমে আমি ওর মাধ্যমে যেটা আমি করতে চাই সেটা এই মানবিক কর্মকাণ্ডের মধ্যে এই স্বাস্থ্য, গরিবের চিকিৎসা আরও বেশি আমরা সম্প্রসারিত করতে চাই, এবং সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে। আর বেশি যেটা এই খুব
মানে যেটা বলে কঠিন রোগ টোগের জন্য সেটা হলো যে আমার এই 2টা থানার মধ্যে যাদের খুব বড় রকম অসুখ, ক্যান্সার বা এই কিডনি রোগ বা এই সমস্ত ব্যাপারে, এইসব ব্যাপার নিয়ে আমাদের ব্যক্তিগত একটা প্ল্যান প্রোগ্রাম আছে, সরকারিভাবেও আমরা একটা সাপোর্ট আমরা দেবো, আমরা চিন্তা করেছি। এগুলো স্বাস্থ্য। তারপর আসেন আমরা আলোচনা করি যে রাস্তাঘাটের যেটা বিষয় আছে, রাস্তাঘাট আমরা আমাদের নেত্রী বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় আমিও তো এমপি ছিলাম 3বার, উনি প্রধানমন্ত্রী ছিলেন 4বার, আমি এমপি ছিলাম। সেই সময় আমাদের যে 10টি ইউনিয়নে যে রাস্তাঘাটগুলো আছে সেইটাই আছে। হ্যাঁ, সে সংস্কার প্রয়োজন, সে সংস্কার করতে হবে। কিছু কিছু রাস্তাঘাট বাকি আছে, কিছু কিছু খুব অল্প, সেগুলো ছোটোখাটো, যেমন হয়তো 5 কিলোমিটার একটা রাস্তা, সেখানে 3 কিলোমিটার হয়েছে, 2 কিলোমিটার বাকি আছে। এগুলো ছোটোখাটো জায়গাগুলো আমরা এগুলো রাস্তাঘাট করতে চাই, কারণ এগুলো মানুষ যেন রাস্তাঘাটে আর কাঁচা মাটিতে না হাঁটতে পারে বা না চলাচল করতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। তারপর স্বাস্থ্য, এই কি বলে সড়ক পরিবহন, অর্থাৎ এই যে আমাদের কি বলে যোগাযোগ ব্যবস্থার কথা বললাম। আরেকটা হলো যে এবার আমরা আসছি শিক্ষা যেটা হয়েছে, শিক্ষার অবকাঠামো আমাদের সে দুর্নীতি, অনেক শিক্ষার অবকাঠামো যা প্রয়োজন আমাদের। আবারও বলি, যেটা শুধু কথা না, বাস্তব কথা। এখানে গ্রামগঞ্জে গেলে আপনারা দেখবেন যে অবকাঠামো সবগুলি আমাদের সেবা করা অলমোস্ট। হ্যাঁ, তারপর হয়েছে আমরা হয়তো স্কুল বা কলেজ বা মাদ্রাসার আমরা তুলেছি, অবকাঠামো দিয়েছি, বিল্ডিং দিয়েছি, হয়তো এরপরে একতলা থেকে দোতলা হয়েছে, কিন্তু এছাড়া যে নতুনভাবে কিছু করা আমার চোখে পড়েনি এটা। তো সেই সব ক্ষেত্রে আমি বলতে চাই যে অবকাঠামোর কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো শিক্ষার মান। এই শিক্ষার মানে আবার এটাকে আমাদের নজর দিতে হবে। এবার আমি আসি হলো এই আমার বাঁধ, এই যে বাঁধের জন্য ধরুনবাসীর বড় কষ্ট। আমরা 2001-এ গ্রোইন বাঁধ আমি বানিয়ে যান শহর বাড়ি ভান্ডারবাড়িতে, এটা আমার সময় আমরা করেছিলাম বিএনপি সরকারের সময়। এবং এরপরে যা হয়েছে কাজ সবটাই হলো অস্থায়ী। ওই আপনার যখন বন্যা আসে, বন্যার সময় তখন আপনার বালুর বস্তা ফেলে, তারপর ব্লক ফেলে, 5,000 ব্লক ফেললে আপনার 30,000 ব্লকের আপনার এস্টিমেট করে দিচ্ছে। আর ঠিক কাজটি হয় ঠিক বন্যার সময়, কোনো প্রিকশন নাই যে আগে এই জায়গায় বন্যা হবে, আমার একটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা একটা ধরুন প্রায়োরিটি ভিত্তিতে আমরা ওই ঠিক সময়ের কাজ ওই সময় করব। বন্যার আগে যদি আমরা কাজগুলো করে ফেলতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই অযথা অপচয় হয় না। কিন্তু এই যে ডিপার্টমেন্ট যেটা করে ওয়াটার বোর্ড, তাদের কর্মকাণ্ড নিয়ে আমার অবজেকশন আছে। সে অবজেকশনটা এই যে তারা ঠিক সময়ে, ঠিক বন্যার সময় অজস্র আপনার এই বস্তা ফেলে, অজস্র আপনার কি বলে এই আপনার ব্লক ফেলে, কিন্তু সে ব্লকের আর বস্তার যে এই কাজটা যদি আগে করতো তাহলে আর আবার এত টাকা হয়তো খরচা হইতো না, অল্প টাকা খরচা হইতো। প্রতিটা মাঠে ঘাটে আপনার নির্বাচনী ক্যাম্পে ধানের শীষের পতাকা নিয়ে ঘুরতেছেন। আপনাকে আমরা অনেক কষ্ট দিলাম, আমরা বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা যাপন করছি। আমরা জানি প্রিয় পাঠক, আপনারা যারা আমাদের এই লাইভ ভিডিও বা এই আমার কথা শুনতেছেন, তারা জানেন গোলাম মোহাম্মদ সিরাজ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটা পরিবারের সদস্য। তিনি আমাদেরই মানুষ, আমাদের অভিভাবক। আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করি। আপনাকে অনেক ধন্যবাদ সিরাজ ভাই। আমি ছোট একটা কথা বলতে চাই, এই কথাটা বলেই আমি বিদায় নিতে চাই। বগুড়াকে উত্তরাঞ্চলের রাজধানী বা প্রবেশদ্বার বলা হয়। এই বগুড়ার পরিচিতিটা ভিন্ন মাত্রায় নিয়ে এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর সাথে যোগ হয়েছে আমাদের বগুড়ার দই, যে বগুড়ার দইটা সারা বিশ্বের কাছে একটা সুস্বাদু পরিচিত। এবং সারা বাংলাদেশের মানুষকে যদি আমি একটা 200 টাকার দই দেই, যে ভালোবাসা তার কাছ থেকে পাওয়া যায়, তার কাছে 2 লাখ টাকা দিলে সে ভালোবাসা পাওয়া যাবে না। আগামী দিনে আপনি সংসদ সদস্য নির্বাচিত হলে এই বগুড়ার দইকে বিশ্ব দরবারে আইনি প্রক্রিয়ায় পৌঁছে দেওয়ার জন্য, বাণিজ্যিকভাবে পৌঁছে দেওয়ার জন্য কি কাজ করবেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এইটুকু বলেই ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আমরা বিদায় নেব। খুব সুন্দর প্রশ্ন করেছে আমার ছোটো ভাই টুলু, চমৎকার প্রশ্ন। বগুড়ার দই একটা ঐতিহাসিকভাবে এটা আমাদের বিখ্যাত, একেবারে দেশ শুধু নয়, দেশের বাইরেও বগুড়া দই সবাই জানে। এটাকে একটা ব্র্যান্ডিং আমরা করতে চাই, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং। এবং দুইভাবে হয়, আমরা প্রাইভেট সেক্টরে বগুড়ার সমস্ত দই ম্যানুফ্যাকচারার যারা আছি, আমরা বসে এটাকে নিয়ে একটা ব্র্যান্ডিং করে বগুড়ার দইয়ের উপরে আমরা একটা প্রসার করব। আরেকটা হলো যে সরকারিভাবে এটা ইন্টারন্যাশনালি এটাকে ব্র্যান্ড হয়, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড
ইয়ে হয়, সার্টিফিকেশন হয় সরকারিভাবে, এবং এটা রাষ্ট্রীয়ভাবে হয়, এবং সেভাবে আমরা উদ্যোগ নেব যাতে অন্ততপক্ষে পৃথিবীর মানে ইতিহাসে ফুডের মানে যারা খাদ্যের উপরে যাদের গবেষণা হয়, খাদ্যের জানে, সেখানে যেন আমাদের এই ব্র্যান্ডেড বগুড়ার দই এটা আমরা উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ। প্রিয় পাঠক, আপনারা জানেন জিএম সিরাজ সাহেব আপনার ফুড ভিলেজ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন, যেখানে হাজার হাজার গাড়ি বা হাজার হাজার গাড়ির যাত্রীরা প্রতিদিন সেখানে দুপুরে বা সকালে বা রাতে তাদের খাবার গ্রহণ করে থাকেন। এখন আমরা বিদায় নিব, আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আব্দুর রহমান টুলু। আমরা জিএম সিরাজের মঙ্গল এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে আমাদের জিএম সিরাজের পুত্র জনাব আসিফ সিরাজ রব্বানিরও মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।